আপনিও তৌহিদি জনতা হতে পারেন, ভাইও তৌহিদি জনতা হতে পারে, মুসলমান হিসাবে সবাই তৌহিদের পক্ষে। একত্ব, তৌহিদ মানে কি? তৌহিদ মানে একত্ববাদ। হাসিনা আসলে এই যে ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতিটা করেছে, তোমার এই আদর্শ তার এই আদর্শ, অতএব এই আদর্শ দুইটা কখনোই একসাথে হতে পারবে না। তোমাদের মধ্যে সারা জীবন মারামারি করতে থাকতে হবে। আর আমি তোমাদের প্রভু হিসাবে ভাই যে কওমি জননী প্রসঙ্গ আনলেন, সেইভাবে জননী হয়ে থাকবো। সেই জায়গাটা হাসিনার একটা একদম তার জায়গা থেকে সে সফল রাজনীতিটা করে যাচ্ছিল। আমি প্রসঙ্গক্রমে একটু বলি, এই কওমি জননী যেই লোক উপাধি দিয়েছে সে কিন্তু 5ই আগস্টের পরে সে তখন মানে এটার প্রতিদান স্বরূপ সে বাইতুল মুকাররমের খতিব হয়েছিল এবং 5ই আগস্টের পরে আন্দোলনের মাধ্যমে সেখান থেকে আমরা তাকে বিদায় করেছি। কওমি জননী যেদিন সে উপাধি দিয়েছে, সেই আয়োজনের বিরোধিতা কওমির ছেলেরাই করেছিল এবং আমরা তাদের নেতৃত্ব পর্যায়ে থাকার কারণ ওই মানে শুকরানা মাহফিল নামে একটা মাহফিল হয়েছিল, তো আমাদের একটা ইভেন্ট ছিল শুকরানা মাহফিল বর্জন করুন, এবং সেটার বিরোধিতায় যেই অ্যাক্টিভিস্টরা ছিল আমি তাদের মধ্যে একজন ছিলাম সম্মুখ সমরে। পরে আমার নামে মামলা হয়েছে, আমি মিশরে যাওয়ার সময় আমাকে মাঝপথ থেকে দুবাই ট্রানজিট থেকে ফিরিয়ে এনে গ্রেফতার করা হয়েছে, আমাকে 2বার গুম করা হয়েছে। অতএব আমাদের জায়গা থেকে আমরা যে সংগ্রামটা করেছি সেটাও বিবেচনা করতে হবে। ওই একজন চাটুকার কাকে জননী বললো না বললো সেটা দিয়ে আপনি পুরা ব্যাপারটাকে বিচার করলে হবে না। আর সেকেন্ডলি যে বিষয়টা আমি বললাম যে আদর্শ ভিত্তিক বিভাজন, যেটা আপনি এনসিপির রাজনীতির বৈচিত্র্যটা আপনাকে বুঝতে হবে। দেখেন, বিএনপির মতো একটা দল, সে এখানে মানে কে বামপন্থী কে ডানপন্থী, এবং বামপন্থী হলে বিএনপি থেকে বের হয়ে যেতে হবে, ডানপন্থী হলে বিএনপিতে একটু কোণঠাসা হতে হবে, এই ধরনের কোনো বিভাজনের রেখা কিন্তু সে টেনে দেয় নাই। এবং এটা বিএনপির মতো একটা দল জিয়াউর রহমানের আদর্শে যদি মানে যারা সামনে এগিয়ে যেতে চাচ্ছে তাদের সাথে আমাদের কিছু জায়গায় মানে আদর্শগত কিছু পার্থক্য আছে, একই নাহলে তো আমরা একই দল হয়ে যেতাম। কিন্তু তারা যেই বিগ আমব্রেলাটা তৈরি করতে চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এই মনস্তত্ত্বটা এবং এই প্রজেকশনটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বারবার বাইনারি সেট করতে থাকেন যে না, আপনাকে অবশ্যই স্পষ্ট করতে হবে যে আপনি বামপন্থী কিনা, আপনাকে অবশ্যই স্পষ্ট করতে হবে ডানপন্থী কিনা, ভাই রাজনীতিতে আপনি বামপন্থী ডানপন্থী হওয়ার চেয়েও, এই ক্যাচালে ঢোকার চেয়েও আপনি বাংলাদেশের নাগরিকদের অধিকার নিয়ে কতটুকু কাজ করছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা নিয়ে কতটুকু কাজ করছেন, বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে শক্তিশালী করার জন্য আপনার প্রস্তাবনা কি, রাজনৈতিক দল হিসাবে এই জায়গাটা পরিষ্কার করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি এই রাজনীতিটা বুঝেন না দেখে আপনি বারবার প্রশ্ন করেন কি যে এই যে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলছে, 30টা দল মিলে স্বাক্ষর করে আসলো, মানে এটাকে আপনি খুব ন্যারো একটা জায়গা থেকে দেখেন। আপনি আসলে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে কত বড় ঘটনা ঘটেছে আপনি এখনো টের পাচ্ছেন না। দেখেন, বাংলাদেশে ঐক্যমত্য কমিশন, এই যে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে ডায়ালগ, যেই আমাদের যে স্লোগান, এটা এবং এইটা একটা স্লোগান, এবং এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে ঐক্যমত্য কমিশনে বসে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্র বিনির্মাণ এবং রাষ্ট্র গঠনের সংস্কার চিন্তা, সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলছে মাসের পর মাস, সেটা কিন্তু আরো অনেক বড় পিকচার। আপনি দুইটাকে একদম ন্যারো একটা জায়গায় আটকে ফেললে আপনি বুঝবেন না যে বাংলাদেশটাকে আসলে তরুণরা কিভাবে বিনির্মাণ করতে চায়, রাজনৈতিক দলগুলো কিভাবে বিনির্মাণ করতে চায়। হ্যাঁ, আপনার হয়তো কিছু জায়গায় এমন চিন্তা আছে যে মুক্তিযুদ্ধের এই 4 মূলনীতি বাদ দিয়ে দেওয়ার কারণে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে ব্যর্থ প্রমাণ করতে চাওয়া হচ্ছে, কিন্তু আপনার তো এটাও চিন্তা করতে হবে যে এনসিপি তো বহুত্ববাদের কথাও বলছে, এনসিপি তো প্রত্যেকটা জনগোষ্ঠীর মানে মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের অধিকার নিয়ে কাজ করার কথা বলছে। কারো অধিকার যখন বিনষ্ট হচ্ছে এনসিপি এখানে স্পষ্ট বিবৃতি দিচ্ছে, যেটা অনেক রাজনৈতিক দল দিতে পারছে না। ভাই বললেন, আমি ভাইকে অনুরোধ করবো যে আপনি দেখান যেই কয়টা ইস্যুতে এনসিপি বোল্ডলি বিবৃতি দিয়েছে এবং এই যে মব কালচারের শিকার হয়েছে, ফেসবুকে ব্যাশিং এর শিকার হয়েছে, সেই কয়টা ইস্যুতে স্পষ্ট বিবৃতি দিতে দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। অতএব আমরা আমাদের দল হিসাবে হয়তো আমরা নতুন হিসাবে আমাদের অনেক শর্টকামিংস থাকতে পারে, কিন্তু যেই জায়গাগুলোতে আমরা বোল্ড স্টেপ নিচ্ছি এই অ্যাপ্রিসিয়েশনটুকু তো আমাদের করা উচিত। মানে ওই জায়গাগুলোতে অন্যান্য রাজনৈতিক দলগুলো পক্ষপাত আচরণ করছে বলে কি বিবৃতি দিচ্ছে, মানে তারা হচ্ছে ভোট ব্যাংকের মধ্যে এটার কোনো প্রভাব পড়ে কিনা এবং তাদের গায়ে কোনো ধরনের ট্যাগ লেগে যায় কিনা, যেহেতু ট্যাগের একটা সংস্কৃতি চলছে, এই ধরনের একটা ভয় কিন্তু তারা পাচ্ছে। কিন্তু এই জায়গা থেকে এনসিপির রাজনীতিটা খুব পরিষ্কার। একদম প্রথম দিন থেকে আমরা সংস্কারের পক্ষে যে কথাগুলো বলতে চাচ্ছি, আমরা বাংলাদেশটা নিয়ে চিন্তা করছি, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সম্পর্ক দুইটা নিয়ে চিন্তা করছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে এটা আমরা একদম মানে তরুণ তুর্কিরা যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সমরে ছিল একদম প্রথম থেকে বলে আসছে। আমি আস্তে আস্তে একটা ক্লিপ দেখছিলাম, শরীফ ওসমান হাদি ভাইয়ের একটা বক্তব্য শুনতে শুনতে এখানে আসছিলাম, চমৎকারভাবে ভাই বলছিলেন যে আমরা কি আসলে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা করতে গিয়ে ভারত বিরোধী রাজনীতি করতে চাই?
উনি খুব সুন্দর একটা উত্তর নিজেই দিলেন যে না, আমরা আসলে প্রো বাংলাদেশি রাজনীতিটা করতে চাই, আমরা বাংলাদেশপন্থী রাজনীতিটা করতে চাই। এখন বাংলাদেশপন্থী রাজনীতি করতে গিয়ে ভারত যদি আমাদেরকে প্রভু হিসাবে, ভারত নিজে যদি প্রভু হিসাবে আবির্ভূত হতে চায়, সেটার ক্ষেত্রে তো তাদের সাথে আমাদের সংঘাত হবে। কিন্তু ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার সাথে রাখতে চায়, এত বড় একটা দেশ, তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা তো আমার জন্য ইতিবাচক। আমি সেটা সেইভাবেও দেখব। আমি অবশ্যই বাংলাদেশের স্বার্থটাকে সবার উপরে দেখব। সেটা হচ্ছে আমাদের রাজনীতি। আপনি এখানে আমাদের নিজেদের বিতর্কের বিভাজনগুলো উস্কে দিয়ে, যেমন আমরা 5 তারিখের পর থেকে, 5ই আগস্টের পর থেকে তো ভারতের প্রপাগান্ডা মেশিনগুলোর দিকে আপনি দেখেন না কি ধরনের প্রপাগান্ডা তৈরি করা হয়েছে। কিছু আমরা তার 90%ই ডিবাঙ্ক করতে পারি নাই। কি করা হয়েছে? সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, মন্দিরগুলোতে হামলা করা হয়েছে। কিন্তু আমাদের এখানের এটার মানে কাউন্টারে আমরা কি করেছি? মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে। অতএব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থাটাও আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং আমাদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উস্কানিগুলো দেওয়া হচ্ছে বাইরে থেকে, সেটার ব্যাপারে আপনার সচেতনভাবে ডিল করতে হবে। আপনি যদি সেই বয়ানের মধ্যে ফেসে গিয়ে তাদের সুরে কথা বলা শুরু করেন যে বাংলাদেশে আবার সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যাচ্ছে, বাংলাদেশে আবার এই আদর্শকে কোণঠাসা করা হচ্ছে, বাংলাদেশে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, একটু যোগ করি, সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছেন। এই মাদ্রাসার ছাত্র মানে এই ছাত্ররাই কিন্তু আবার দেখা গিয়েছে যে মাজার ভেঙেছে, আবার কবর থেকে লাশ তুলে সেই লাশ পুড়িয়েও দিয়েছে। হ্যাঁ, আপনি ঘটনাটা ওইভাবে মানে একদম জেনারেলাইজ না করে একদম স্পেসিফিক ভাবে কিছু রিপোর্ট পড়বেন এই বিষয়ে। আমি ওই লাশ পুরানোর ঘটনাটা বলি আপনাকে, এটার সাথে মাদ্রাসার কোনো ছাত্র জড়িত ছিল না। আপনি কয়েকটা রিপোর্ট একটু পড়েন। ওইখানকার যারা স্থানীয় তৌহিদি জনতা নামে, তো ধরেন তৌহিদি জনতা একটা টার্ম, হ্যাঁ, এটা ধরেন মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছে, তৌহিদি জনতার একটা স্লোগান হয়, এটা একটা টার্ম, এটা ইউজ করা হয়। মানে ধরেন এইটা অনেকের বেলায় আপনিও তৌহিদি জনতা হতে পারেন, ভাইও তৌহিদি জনতা হতে পারে, মুসলমান হিসাবে সবাই তৌহিদের পক্ষে। তৌহিদ মানে কি? তৌহিদ মানে একত্ববাদ। যেই জনগণ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে তারাই লিটারালি মানে আক্ষরিক অর্থে তারা তৌহিদি জনতা। কিন্তু এইটাকে এখন অন্য একটা টার্মের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, এই শব্দটাকে এখন ভিলিফাই করা হয়েছে। সেই প্রসঙ্গে আলাপ দীর্ঘ হবে, কিন্তু এই জায়গায় আপনি দেখেন স্পেসিফিকভাবে লাশ উঠিয়ে পোড়ানোর ঘটনায় ধর্মীয় অনেকগুলো সংগঠন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। এক, দ্বিতীয়ত এই ঘটনা যারা ঘটিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, আপনি একটু প্রথম আলোর এই বিষয়ে রিপোর্টটা পড়লেন, ওইখানে স্পষ্টভাবে লেখা আছে স্থানীয় রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা একসাথে বসে এই বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে তারা এই কাজ করবে। ন্যাক্কারজনক, এবং এই কাজটা অবশ্যই নিন্দনীয়, এবং পরবর্তীতে এটা নিয়ে স্টেপও নেওয়া হয়েছে, এবং এটা আইন বহির্ভূত বিষয়। এটা স্টেপ নেওয়ার পরে তারা যখন কাউন্টার দিতে পারে নাই, তখনই স্পষ্ট হয়ে গেছে। তো এই বিষয়ে আমাদের নৈতিক অবস্থান স্পষ্ট। ওইটা দিয়ে আসলে আপনি ম্যাল প্র্যাকটিস দিয়ে আসলে একটা গুড প্র্যাকটিসকে তো আসলে ভেরিফাই করতে পারেন।